এই হচ্ছে গিয়ে বিপ্লবদার একটা ছোট্টখাট্ট ফ্যামিলি। হ্যাঁ, আমাদের ফুল 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 ফ্যামিলি এক জায়গাতে। অলরেডি একজন আমার পায়ের সামনে চলে এসেছে। এই ভিতরেই আরেকটা জিনিস আছে, সেটাকে বলে বিসিএস, বডি কন্ডিশন স্কোর। ঠিক আছে, এটা শুধু মানে ব্রিডারদের ক্ষেত্রেও কাজে লাগে না, এটা যারা ইয়ে নিচ্ছে, কুকুর যারা পুষছেন তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। বাটার শোরুমে ওটা রেটটা থাকছে 349 টাকা, 499 টাকা, এই ধরনের রেটগুলো 1 টাকা বাড়ালে হয়তো তাদের ট্যাক্স দিতে হতে পারে, তবে আমার ট্যাক্স দিতে হয় না, আমার মোটামুটি রাউন্ড ফিগারেই থাকে সে দামটা। এগুলো একটা হাস্যকর জিনিস, 999 টাকা, 4,999 টাকা, 7,999 টাকা, 8,900, আরে বাবা 9,000 বললে কি অসুবিধা আছে? এদিকে কি নাম দিই বলো তো একসাথে এতগুলো? ওই তো বললাম তোমাকে, বাঞ্চ অফ হ্যাপিনেস। বাঞ্চ অফ হ্যাপিনেস, প্রাইড অফ সিরজু এম্পায়ার। হ্যালো বিপ্লব দা, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। জেঠু কেমন আছেন? ভালো, তুমি ভালো আছো? একদম, অনেকদিন বাদে দেখা হলো আপনাদের 9 সবাইকে মাস পর। নিয়ে একসাথে। হ্যাঁ, 9 মাস পর। 9 মাস বাদে। আমার কাছে এক রাশ আমার কাছে প্রশ্ন আছে সিরজু রিলেটেড, চেষ্টা করব। আজকে কিন্তু অরিজিনাল ব্রিডার, অরিজিনাল ব্রিড নিয়ে আমাদের এই মানে উপস্থাপনা। ঠিক আছে, সাথে তোমাকে কিছু এদের বাচ্চাও দেখিয়ে দেবো। অবশ্যই অবশ্যই, যেগুলো নেমেছে সেগুলো দেখিয়ে দেবো। অবশ্যই। আর এরা যারা মানে অলরেডি বেবি এর আগের যে প্রিকুয়ালি যারা যারা নিয়েছে তাদের সম্বন্ধে কিছু জানতে চাইবো। হ্যাঁ, তাদের ফিডব্যাক আছে, ভিডিও ফিডব্যাক আছে, ভিডিও ফিডব্যাক তোমাকে দিয়ে দেবো। ভেরি নাইস। তাহলে আমরা বন্ধুদেরকে এই হেল্পটা করে দিতে পারি যাতে আপনাদের গাইডেন্সটা ঠিকঠাক ভাবে হয়। তো ভিডিও ফিডব্যাক মানে ওরা আমাদেরকে যে বাচ্চাগুলোর ভিডিও পাঠিয়েছে, ওদের বাড়িতে যাওয়ার পরে বাচ্চাগুলো কি গ্রোথ হচ্ছে না হচ্ছে, ওরা একটা ভিডিও করে আমাকে 2-4 জনে পাঠিয়েছে, সেগুলো আমি দিয়ে দেবো। সেগুলো একবার দেখিয়ে দিলেই বুঝতে পারবে যে এদের মানে ফিউচারটা কেমন হচ্ছে বাচ্চাগুলোর। এইটাই জানতে চাই, এবং এর জন্যই কিন্তু আজকে অলরেডি চলে আসা কোথায় সেই সমস্ত ইনফরমেশন কিন্তু আমি একে একে দাদা থেকে নিয়ে নেবো। দাদা, ওভার টু ইউ। কোথায় তোমার জায়গাটা এখন? এটা আমার তো আগে যেটা ছিল বৈদ্যবাটিতে আমার ফ্ল্যাট ছিল, একদম ওখানে অসুবিধা হচ্ছিল, জায়গাটাও ছোট পড়ে যাচ্ছিল। তো এটা আমার বর্তমানে নিজেরই বাড়ি, এটা ব্যান্ডেল স্টেশনের কাছাকাছি। ব্যান্ডেল স্টেশন থেকে 15 মিনিটের রাস্তা। ব্যান্ডেল থেকে বা হুগলি স্টেশন থেকে যদি কেউ টোটো বা অটো ধরে 15 মিনিট লাগবে। এটা কেওটা ঘোষপাড়ায়। কেওটা ঘোষপাড়ায়। শাহবাজ পোস্ট অফিস। আচ্ছা, সো চলো তাহলে একে একে করে শুরু করে নি। সবার আগে তো জানতে চাইবো জেঠুর কাছে কি আছে আর তোমার কাছে এই তো এরা দুজন তো আমাদের সিরজু এম্পায়ারের কুইন আর প্রিন্স। এটা প্রিন্স তোমার পিকলু। পিগলু। আর এটা রানী। রানী, সেই রানী যার দিয়ে আমি প্রথম যখন শুরু করেছিলাম ভিডিও, প্রথম যখন সেই রানী, সেই রানী আর সেই পিকলু। নাইস নাইস নাইস। তো ছেড়ে দিই? অবশ্যই, একটুখানি দেখিয়ে নি। ছেড়ে দাও, ছেড়ে দাও। বুদ্ধবাটিতে প্রথমে এদের সব দেখিয়েছিল। হ্যাঁ, তো তোমার কাছে যে এই মুহূর্তে যে লিটার গুলো নেমেছে, হ্যাঁ, এই লিটার গুলো সম্বন্ধে একটুখানি জানতে চাইবো। যে এগুলো বাবা মা সম্বন্ধে জানতে চাইবো। বাবা তো এই আছে, পিকলুই আছে বাবা। আর মা আছে, ও বাচ্চাদের কাছে দুধ খাওয়াচ্ছে। আচ্ছা, দুটো মা একসাথেই দুধ খাওয়াচ্ছে বাচ্চাদের। ওকে, সেটাও দেখবে কেমন, একসাথে কোনো ঝগড়াঝাটি কিছু নেই ওদের মধ্যে। একই জায়গার মধ্যে রেখে দুজনে মিলে এই দুজনেরই বাচ্চাকে দুজনেই দুধ খাওয়াচ্ছে। বাহ বাহ, এটা তো না অপূর্ব একটা দৃশ্য। চলো তোমাকে দেখিয়ে দিচ্ছি। চলো 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 প্লিজ। আরে বাপ রে বাপ, দেখো এই একটা মা আর এই একটা মা, একই জায়গায় একই ভিতরে। এর বাচ্চা ওর কাছে যাচ্ছে, ওর বাচ্চা এর কাছে আসছে দুধ খেতে। মানে এটা কি? এর 6টা বাচ্চা, ওরও 6টা বাচ্চা, দুজনেরই 6টা 6টা করে বাচ্চা আছে। আচ্ছা, কিন্তু কার বাচ্চা কার কাছে আছে ওরা জানে, ওরা সবাই জানে যে এটা সবকটাই আমারই বাচ্চা। মানে যখন যার তৃষ্ণা পায় সে যে কোনো একজনের মায়ের কাছে চলে যায়। তো তুমি চিনতে পারো কি করে যে কোনটা কার বাচ্চা? কেন, আমার হাতে করেই তো জন্ম হয়েছে, আমি তো জানবোই কোনটা কার বাচ্চা। তোমাকে আলাদা করে দেবো, দেখো কোনটা কার বাচ্চা। হ্যাঁ প্লিজ, একটু দেখিয়ে দাও, বন্ধুদেরও দেখিয়ে দাও। এর নাম কি আছে? এটা আমাদের রেশমি। রেশমি। রেশমির চুলটা কাটা হয়েছে। হ্যাঁ, এখন তো রাইট নাও এখন অলরেডি মানে কার কোনটা বেবি এটা নিয়ে এখন বিরাট এখন পালা চলছে একটা। উদ্বিগ্ন হয়ে গেছে। হ্যাঁ, ও একটুখানি টেনশন হয়ে যায়, বাচ্চা নিয়ে যাচ্ছে কোথায়। এই দেখো,
এই 6টা ওর বেবি আর এই 6টাই এর বেবি। আচ্ছা, আই বস এখানে, বনি বসো, বনি বসে পড়ো। মানে এখানে যতগুলো আমরা বেবি দেখতে পাচ্ছি রাইট নাও 6টা, সেই এই সবগুলো 6টা আছে। এর নামটা বলে দাও আরেকবার। এর নাম বনি। বনি। আর বনির 6টা বেবি এখানে দেখে নিন বন্ধুরা, একজন বিশ্রাম নিচ্ছে আর বাকি 5জন খেলো। আর ওইদিকে ওটা রেশমি, রেশমি 6টা বেবি, রেশমির 6টা বেবি আছে দেখুন। এদের মধ্যে এজ ডিফারেন্স 4 দিনের। 4 দিনের? হ্যাঁ, ফার্স্ট টাইম তো? না না, ওর সেকেন্ড টাইম এটা, আর আর এর ফার্স্ট টাইম। এর ফার্স্ট টাইম, এর জন্য বেশি উদ্বিগ্ন হয়ে। হ্যাঁ, ওই দেখো ওর বাচ্চাটা হেঁটে হেঁটে আবার চলে যাচ্ছে ওর কাছে। যেখান থেকে দুধ পাবে খেয়ে নেবে। হ্যাঁ, যেখান থেকে দুধ হবে সেখান থেকে খেয়ে নেবে। চললো দেখো, দেখো 19 দিনের বাচ্চা। অনলি 19 ডেজ? হ্যাঁ, क्या बात। আর 5-6 দিন হচ্ছে চোখ ফুটেছে, তার মধ্যে আবার আওয়াজ করছে দেখো খুব। বাবার মেয়ে পাশাপাশি দেখো ওর। এই হচ্ছে কি বিপ্লবদার একটা ছোট্টখাট্ট ফ্যামিলি। হ্যাঁ, আমাদের ফুল 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 ফ্যামিলি এক জায়গাতে। অলরেডি একজন আমার পায়ের সামনে চলে এসেছে, একটু আদর খেয়ে নিক। যতক্ষণ চিৎকার করছিল কিন্তু করছিল। 10 মিনিট খালি ওয়ার্কিং টাইম চাই এদের, বেশ খেলার জন্য 10 মিনিট চাই, 10 মিনিটে না, 10 মিনিটের বেশি দরকার লাগে না। আচ্ছা বিপ্লবদা, খাবার দাবার অর্থাৎ ফুড এন্ড ডায়েটটা একটুখানি আমি জানতে চাইছি, হুম, আর জানতে চাইছি হেলথ এন্ড গ্রুমিং ব্যাপারটা নিয়ে। হুম, তো স্টার্ট করি প্রথমে তোমার খাবার ব্যাপারটা নিয়ে। বলো। তো রাইট নাও 12টা বেবি। হুম, এবার আমাকে একটু জানতে চাইছি যে মা আর বেবিদের খাবারের একটা তোমার যে পার্থক্যটা তুমি ইয়ে করো, সেটা তুমি কতটা মানে গাইডলাইন অনুসারে একটু করো? সবার থেকে প্রথম যেটা আমি বলে দিই সেটা হলো যে আমি কোনো কমার্শিয়াল ফিড দিই না, মানে তোমার কোনো ড্রাই ফুড আমি খাওয়াই না। ওকে। ঠিক আছে, আমার সব মানে বাচ্চা থেকে বড় সবই ঘরের খাবার খায়। এবার ঘরের খাবারের মধ্যে আমি যেভাবে এদের খাবারগুলোকে আলাদা আলাদা করি সেটা হলো যে প্রথমে মিল্কিং মাদার যারা আছে তাদের জন্য একটা আলাদা রকমের খাবার, হুম। যারা আমার স্ট্যাড মেল যেটা আছে তার জন্য আলাদা খাবার, নর্মাল ফিমেল যেগুলো আছে তাদের জন্য আলাদা খাবার, আচ্ছা। আর যে প্রেগনেন্ট তার জন্য আলাদা রকমের খাবার। মানে ওই খাবারটাই ওর মধ্যে থেকেই নানা রকম ভাবে ওদের ক্যালোরি গুলোকে একটুখানি আমি বেশি দিতে হয়। যারা প্রেগনেন্ট, যারা বাচ্চা দিয়েছে অলরেডি, ল্যাকটেটিং মাদার যারা আছে, দুধ যারা দিচ্ছে তাদেরকে একটু ক্যালোরি আরো বেশি দিতে হয়। তো সেক্ষেত্রে তাদের প্রোটিন রিচ খাবারটা বেশি দিতে হবে, ফ্যাটটা বেশি দিতে হয়, এইভাবে করে আমি করি। আর আমার হোম ফুডের মধ্যে আমি কি কি জিনিস দিই সেটা তোমার চিকেন প্রথম থাকছে, হোল বডি চিকেন থাকে, ইয়েটা বাদ দিয়ে, হাড়গুলো বাদ দিয়ে। আচ্ছা। আর থাকছে তোমার বোনলেস ডিম, হুম। আর থাকে তোমার সবজির মধ্যে এদিকে রাঙা আলু, তোমার গাজর, বিনস, এই তিনটে তো থাকেই শীতকালে। ওই গরমকাল অনুযায়ী তার সবজিগুলো পাল্টাবে, কখনো সেটা লাউ হতে পারে, ঝিঙে হতে পারে, এই ধরনের জিনিসগুলো, টমেটো দেওয়া যেতে পারে। আর তোমার এর ছাড়া থাকছে দই, আর ব্যাস এইটুকুনি মোটামুটি জিনিস দেওয়া হয়, এর থেকে আর খুব বেশি দেওয়া হয় না। ওকে। আর বাচ্চাদের জন্য যেটা আমি দিই, এদের টোটালি গ্রেন ফ্রি আমি একটা ডায়েট এদের জন্য বানাই। সেটা তার মধ্যে তোমার আছে ডিম আছে, তার মধ্যে আছে চিকেন আছে, চিকেন লিভার আছে, আর আছে তোমার রাঙা আলু, এছাড়া আছে দই। আমার এই প্রত্যেকটা বাচ্চা কিন্তু ওই খাবারই খাচ্ছে, হুম। দই, রাঙা আলু, চিকেন, ডিম। আর তোমার আরেকটা যেটা দিই সেটা হলো এই এদের বড়দের জন্য যে চিকেনটা আমরা সেদ্ধ করি একসাথে সবজির সাথে, ওই যে চিকেন ব্রথ যেটা থাকে, চিকেন এন্ড ভেজিটেবল ব্রথ যেটা, সেটা দেওয়া হয় এদের সাথে। ওকে। তো সেক্ষেত্রে কি হয়, ওতে তোমার আলাদা করে এদের আমাকে কোনো ফ্যাট কিছু দিতে হচ্ছে না। আর একটু ফ্লেভার আনার জন্য একটু সেরেলাক 1 চামচ, মানে প্রায় 6-7 গ্রাম মতন সেরেলাক, 6-7 গ্রাম মতন মিল্ক পাউডার। আচ্ছা। তোমাকে আরো একটা জিনিস বলে দিই, ধরো আমি একটা ভিডিওতে তোমাকে বলে দিলাম যে কিভাবে কতটা কি ক্যালোরি, কতটা কি মেনটেন করে ফুড দিতে হবে। ভিডিওটা কিন্তু যত পিছনে যেতে থাকবে, মানে যতদিন হতে থাকবে, মানুষ কিন্তু জিনিসগুলোকে ভুলতে থাকবে।
তো আমার ফোন নাম্বার দেওয়া থাকবে তোমার ভিডিওতে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে। কারোর যদি দরকার মনে করে যে সে 2 মাস বয়সে বাচ্চা নিক, 2 মাস থেকে 1 বছর অবধি, তাদের কন্টিনিউ 1 বছর বয়স অবধি বা অ্যাডাল্ট স্টেজ অবধি তাদের 1 বছরে পুরো ডায়েট চার্ট বানিয়ে দিতে, সেটাও আমি বানিয়ে তাদেরকে দিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে তার কাছে সেটা মিসিং হওয়ার ভয় থাকবে না, এই বারবার ভিডিও দেখে জিনিসগুলোকে। তবে মোটামুটি আমি যে ইনগ্রিডিয়েন্টস গুলো ইউজ করি সেটা এইরকমই থাকে। গরমকালের সবজি, শীতকালের সবজি, এইগুলো আলাদা আলাদা। আর তার সঙ্গে দইটা কমন, সারা 12 মাস দই চলে। আর চিকেন, ডিম তো আছেই। আচ্ছা দাদা, এবার আমার একটা ভাইটাল প্রশ্ন আছে। আমরা গিয়ে নর্মালি যেটা আমরা কোয়ারি করি ব্রিডারদের থেকে, সেলারদের থেকে, যে খাওয়ার কি কি করছো, যেভাবে আমি এখন করলাম, বাট অনেকে জানতে চায় এটা যে কোন কোন খাবারগুলো বিষাক্ত, মানে পয়জনাস, বিষাক্ত মিন পেঁয়াজ, রসুন বা মশলা খাবার। সব থেকে যেটা হলো, সব থেকে পেঁয়াজ রসুন বাদ দাও, পেঁয়াজ রসুন যে এদের জন্য খুব একটা বিষাক্ত তাও নয়। সব থেকে বিষাক্ত যেটা জিনিস হলো সেটা হলো তোমার চকলেট, ঠিক আছে, মিষ্টি মানে সুগার জাতীয় যেগুলো জিনিস সেগুলো, আর আছে তোমার আঙুর, কিশমিশ, এই ধরনের জিনিসগুলো। এগুলো তো মানে চলবেই না। রসুন হয়তো কখনো কখনো এক আধ কোয়া, আপনি পুরো একটা ব্যাচের মধ্যে একটা ব্যাচ সবজি বানাচ্ছেন, তার ভিতরে এক আধ কোয়া রসুন দিলেও কোনো কিছু অসুবিধা কিছু নেই। আচ্ছা, তুমি যেটা বললে সেটা কি ফর বেবি নাকি না ফর অ্যাডাল্ট? সবার জন্য। আচ্ছা। কিন্তু চিকেন, এই তোমার চিকেন বলছি, চকলেট আর যেগুলোর কথা বললাম সেগুলো তোমার এগুলো তো একদমই সবার জন্যই বিষ। আচ্ছা, বাচ্চা অবস্থায় দিনে কতটা পরিমাণে খাবার দাও? মানে আমি রাইট নাও এখন অবস্থায় যে আছে, এরা এখন সারাদিনে খাচ্ছে ধরো মাদার মিল্ক আর আমার ঘরের মানে বাইরের খাবার মিলে এরা সারাদিনে 7 বার খাবার খাচ্ছে ধরো। 7 বার? 3 বার আমার কাছে ঘরের খাবারটা খাচ্ছে, আর বাকি 4 বার এরা মায়ের দুধ খায়। বাহ। সো এটা তো আমার গেল অলরেডি, মানে ফুড এন্ড ডায়েট। আমি একটা জিনিস এবার তোমাকে আমি আরেকটা জিনিস বলে দিই। হ্যাঁ, এবার please, কেউ please. তো আর এই স্টেজে তো আমার কাছ থেকে বাচ্চা নেবে না, সে বাচ্চা নেবে অ্যাটলিস্ট 40-45 দিন, 50 দিন পার করে, ইয়েস অফ কোর্স, তাই না? তখন কিন্তু এদেরকে 4 বার খাবার দিতে হবে। মানে সেটা তুমি অলরেডি গাইডেন্সের মধ্যে যাচ্ছ। গাইডেন্সের মধ্যে দিয়ে দেবো। ডায়েট চার্ট টোটালি মানে ওই দিন থেকে নিয়ে 1 বছর অবধি, অ্যাডাল্ট স্টেজ যাওয়া অবধি আমি পুরো তার 1 বছরের ডায়েট চার্ট বানিয়ে দেবো, যে কতটা গ্রোথ হলে কতটা পরিমাণ খাবার কি কি বাড়াতে হবে। ছোট একটা কোয়েরি, তোমার প্লেসমেন্টের পাইপলাইন কি? প্লেসমেন্টের পাইপলাইন মানে তুমি যখন পেটকে, তোমার যখন বেবিগুলোকে তাদের পেট প্যারেন্টের কাছে তুলে দাও, তো কতদিনের মাথাতে তাদের ভ্যাকসিন করে, এটা তোমরা আগেও অলরেডি বলেছো। তুমি জানো আগে একটা করে ভ্যাকসিন করে দিতাম, এখন আমি 2টো করে ভ্যাকসিন করে দিই। PDP আর DHPPIL4 2টো ভ্যাকসিন করে আমি দিয়ে দিই। আর এতে লাভ, আমার লাভটা হলো আমি ইমিউনিটি বুস্ট করে আমি দিয়ে দিচ্ছি বাচ্চা একটা DHPPIL4 বুস্টার, সেটা নিয়ে গিয়ে দিয়ে নিতে হবে। তারপরে বাকি ভ্যাকসিন যেটা থাকছে, র্যাবিস, কেউ যদি করোনা করাতে চায়, ক্যানাইন করোনা ভাইরাস, সেগুলো করিয়ে নিতে পারে। কিন্তু আমি 2টো ভ্যাকসিন করে দিই, এটা আমার নিজের স্যাটিসফ্যাকশন। বুঝেছি। কি সুন্দর খেলছে জেঠুর কাছে গিয়ে, চুপচাপ করে আছে। এর বয়স হলো তোমার 24 দিন, ওকে, আর এর বয়স হলো 19 দিন। নাইস। আচ্ছা, 19 দিনের বাচ্চা, তুমি চিন্তা করো, এখন অব্দি এর মানে দুধ খাবারই বয়স, কিন্তু এই বয়সে ও যেভাবে তোমার মাংস, ডিম আর খাচ্ছে, সেটা মানে আমার কাছে অন্তত একটা আশ্চর্যের ব্যাপারে যে এরা কি করে পারে। যদি আমি খুবই স্লোলি এদেরকে জিনিসগুলোকে অ্যাডপ্ট করাই, আচ্ছা, এখন কোনো অসুবিধা নেই। চুপচাপ করে শুয়ে আছে। এই আবার কেন কি করছে? মা সামনে, তাই জন্য ও সবাই মানে মা ওর কাছে, ও সবার কাছে যাবে, মানে একা ছেলে তো। কোনো কি নামকরণ কিছু দিয়েছো এখনো পর্যন্ত? নাম আছে? একজনের নাম তো ডায়না রাখা হয়েছে, এই যে ডায়না রাখা হয়েছে। ও হতে পারে এর নামটা রাখার কারণ আছে, হয়তো এটাকে আমি হোল্ড করতে পারি এই ফিমেলটা। আচ্ছা, এটা নট ফর প্লেসমেন্ট হয়তো, আমি এখনো কনফার্ম নই। এর মুখটা দেখিয়ে দাও, যখন বেবি অবস্থায়, যখন বাবা হবে তখন দেখা যাবে। এটা ফিমেল তো, মা হবে। আচ্ছা, যখন মা হবে তখন দেখা যাবে। এটা একটা, এই ফিমেলটা দেখো, আর প্রত্যেকের মুখগুলো তুমি দেখো, কোনো ডিফারেন্স কিছু নেই এক একজনের সঙ্গে মুখে, প্রত্যেকটা মুখ দেখো। আমি তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, কিন্তু এই হাতে এইভাবে আমি টেনে তুলতে পারবো না এইভাবে।
চামড়া আচ্ছা, ছাড়া। আরেকজন দেখছি তোমার এইখানটাতে পায়ের তলায় গিয়ে কুইকুই করছে, ব্যথা পাচ্ছে নাকি নাও নাকি? দুধ খাবে। ওর কি দুধ হয়েছে? খাবে? এখন এদের কাছে আমিও তো মা না, আমিও তো খাওয়াই এদের। সেই জন্য আমার কাছে এসে যত বায়না। দেখো এটা আলাদা লিটারের বাচ্চা, এটা আলাদা লিটারের বাচ্চা। আর দুটোই ও না, male দুটো female? 1 লিটারের বাচ্চা। ওকে। এইটা আলাদা লিটারের বাচ্চা। এটা আর দুটোই মেল ফিমেল কিছু কি আছে? এইটা সব একটা ফিমেল? মেল আছে আমার কাছে, এই একটা মেল আছে। মেলটা দিয়ে দেখো। তোমার কটা মেল বললে? একটা মেল 8 লিটারের, মানে বনের মানে 2 লিটারের ওভারঅলটা বলো। আর ওভারঅল আছে আরো 3টে, মানে 4টে মেল আছে, 4টে মেল আর 8টা 8টা ফিমেল। ফিমেল। আচ্ছা, মেল আর ফিমেল দিয়ে খেয়াল আসলো দাদা, তুমি কোনটা বেশি সাজেস্ট করো, মেল না ফিমেল নেওয়াটাকে? সবই নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। যেটা পারিবারিক দিক থেকে দেখতে গেলে সব দিক থেকে একটা মেল সুবিধা। যেভাবে মানে যখন হিটে চলে আসে তখন সেটা অনেক সময় একটুখানি না, ছোট ব্রিডের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, ছোট বিটের ক্ষেত্রে অসুবিধা হবে কোনো না। কিছু অসুবিধা নেই, কিচ্ছু অসুবিধা নেই। আমার পার্সোনালি যেভাবে তোমার রড পছন্দ, রড হলে সেক্ষেত্রে কি অসুবিধা হতে পারে? বড় কুকুর একটুখানি অ্যাগ্রেসিভ, রড জিএসডি আমার আমার যেগুলো পছন্দ বড় বলছি কুকুর তো সেগুলো। অ্যাগ্রেসিভ হবে একটু, ওকে। কিন্তু ছোট কুকুরের ক্ষেত্রে, ছোট ব্রিডের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। দেখি কি নাম দিই বলো তো একসাথে এতগুলো? ওই তো বললাম তোমাকে, বাঞ্চ অফ হ্যাপিনেস, বাঞ্চ অফ হ্যাপিনেস। প্রাইড অফ সিরজুস এম্পায়ার। নাইস নাইস নাইস। আচ্ছা, এবার চটপট করে চলে আসে আরো বেশ কয়েকটা ইসে। দেখো এদের কাছে পশমটা, তার যে ফাড়, এই ফাড়ের জন্য অনেক সময় তো অনেক সমস্যা পড়তেই পারে, যেমন পশম ঝরা, এটা কি বন্ধ করা সম্ভব হতে পারে? না, সেটা কখনোই কি না, কোনোভাবে molting depend করে কখনোই খাবারের হবে উপরে? না। কিছুটা তো খাবারের উপরেই। আমি বারবার একটা জিনিসই বলবো যে ঘরের খাবার খাওয়ান, যাতে কুকুরের লোম ভালো থাকবে। কখনোই কোনো রকম কমার্শিয়াল ফিডে যাওয়া উচিত নয়। কমার্শিয়াল আচ্ছা। ফিড আইদার ইন দ্য সেন্স তোমার ড্রাই ফুডে বেশিরভাগটা দেওয়া থেকে প্রিজারভেটিভ। আর হোম ফুডটা আপনি রোজ বানাচ্ছেন, রোজ দিচ্ছেন, যে ইনগ্রেডিয়েন্ট ওরা ইউজ করে সেগুলোই ইউজ করে আপনি বানান। খরচাও অনেক কম পড়বে, অনেক কম। এক কোথায় একটা 800 টাকা 750 টাকা কিলো খাবার, আর কোথায় তোমার 200 টাকা কিলো খাবার। তার মানে ঘরের খাবার যদি আমরা অন অ্যাভারেজ দেখি যে 180 টাকা কিলো মতন পড়ে। 100 গ্রাম 150 গ্রাম যদি এদের খাবারের খরচা লাগে তো কত, 18 থেকে 20 টাকা 25 টাকা অব্দি হার্ডলি খাচ্ছে মান্থলি এদের ইয়ে কত খরচা? মান্থলি। একটা আমি ধরে একটা নাও। আমার বড় অ্যাডাল্ট সিট যদি আমি বলে দিচ্ছি তোমার, আমার আচ্ছা। মান্থলি আচ্ছা 7খানা কুকুরের জন্য আমার মোটামুটি মান্থলি খরচা আসে 7টা ফিমেল আর একটা মেল। তার মধ্যে ল্যাকটেটিং মাদারও আছে, তার মধ্যে তোমার স্টাড মেলও আছে। হুম। তো সেক্ষেত্রে আমার মান্থলি খাবারের খরচা আসে অ্যাপ্রক্স 8 থেকে 9,000 টাকা। 8 থেকে 9,000 মান্থলি 8টা কুকুর, 7 জনের জন্য? 8টা কুকুর। এবার একজনের জন্য যদি যখন সে নেবে সে তো On 7টা average নেবে না? 1,000 টাকা 1000 টাকা পার মান্থ। ও মাই গড। ইনক্লুডেড মেডিসিন। ইনক্লুডেড মেডিসিন? এদের খাবারও তো মানে হ্যাবক পরিমাণে নয়। না, তুমি সেটা অবভিয়াসলি চার্ট তো বানিয়ে দেবে। হ্যাঁ, আর সবচেয়ে বেশি যেটা হলো গিয়ে তোমার ডাক্তারটা খুব দরকার পড়ে, কারণ আফটার তুমি প্লেসমেন্টের পরে অনেক সময় বলছি আমি, যারা নতুন হয় একদম মানে পছন্দ করে বা আমার ভিডিও দেখে বা অন্যের ভিডিও দেখে পছন্দ হয়েছে। আমাকে আমি তোমাকে মাঝখানে মানে ইয়ে করছি, আমাকে তুমি একটা জিজ্ঞাসা করেছিলে যে আপনি কেন, আপনার কাছ থেকে কেন বাচ্চা নেন? আপনি কেন? এক্স্যাক্টলি এইটাই আমার প্রশ্ন, যে আমি এই কারণের জন্য আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার পর আপনাকে ডাক্তারের কাছে ছুটতে হবে না, একদম ছুটতে হবে না। গ্যারান্টি। তুমি তো এবার চলে আসছো গ্যারান্টি না, তুমি চ্যালেঞ্জে চলে আসছো। চ্যালেঞ্জের না, এটা গ্যারান্টি। আমি এই কারণে বলছি, এখনো অবধি যতগুলো আমি আমার ঘরের বাচ্চা দিয়েছি, কাউকে কোনো রোগের জন্য ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় না। ভ্যাকসিন করাতে নিয়ে গেছে সেটা আলাদা কথা। দেখো আবার রোগের জন্য নিয়ে যেতে হয়। কমেন্টে আবার আমাকে এইসব নিয়ে শুনতে কিছু হবে না তো? সে বলুক না, অসুবিধা কিছু না। যে না যা যারা বলছে নিয়েছে সব তারা তো অ্যাটলিস্ট বলবে না, আমার তো মনে হয় না। আচ্ছা। কেন, আমার কাছে তো প্রত্যেকদিন ফোন আসে, আমার প্রত্যেকটা কাস্টমারের প্রত্যেক দিনই ফোন আসে। একটুখানি পান থেকে চুল খসলেই তারা আমাকে ফোন করে। মানে বলছো তোমার ব্যাক সাপোর্টটা স্ট্রং থাকে? আমি শুরু থেকে যেভাবে এদের ইমিউনিটিটা তৈরি করে দিই, সেক্ষেত্রে এদের কখনোই তোমার শরীর খারাপ হওয়ার চান্সটা থাকে না। মেন তো এদের বেসিকটা হলো তো এদের খাবার, ফুড দিয়ে যদি আমি এদের ইমিউনিটিটাকে বাড়িয়ে দিই, তারপরে 2টো করে ভ্যাকসিন করে দিচ্ছি। তো যার কাছে নতুন পেট প্যারেন্ট নিলেও আমি একদমই এমন ভাবে ঘরের খাবার দিয়ে বাচ্চাটাকে রেডি করে দেবো যে সে নিয়ে গিয়ে ঘরে সে দই ভাত খাওয়াক, মাংস ভাত খাওয়াক, যাই কিছু খাওয়াক না কেন, অসুবিধা হবে না। আচ্ছা, এখন তো পড়ে গেল গরমকাল, এখন তার ফেব্রুয়ারি এন্ড, মানে গরমকালে আমরা চলেই আসলাম। সো রাইট নাও এদের লোম ট্রিম করা বা কেটে দেওয়া তুমি নিশ্চয়ই আশা করি। শিরজুর লোম মানে trim হিট করানোর কোনো স্ট্রোকের দরকার পড়ে না। ব্যাপারটা কিচ্ছু না।
এদের Okay. বরঞ্চ লোম কাটলে আরো বেশি ক্ষতি হবে। এরা কিন্তু গরমটাকে অ্যাভয়েড করতে পারবে না, গরমটাকে তখন কিন্তু অ্যাভয়েড করতে পারবে না। গরমে এদের কোনো অসুবিধা নেই, গরমে একটু ফুড হ্যাবিট গুলো একটু চেঞ্জ করে দিলেই, ফুডটাকে একটু চেঞ্জ করে দিলেই, আর একটা পার্টিকুলার তোমার পাখা বা ফ্যানের একটা ব্যবস্থা করে দিলেই ঠিক থাকবে। পাখার ফ্যান তোমার কাছে মানে এসি? পাখার ফ্যান একই জিনিস, এসি? একটা টেবিল ফ্যান এদের জন্য না। এসি নেই আমার ঘরে, এসি নেই। আচ্ছা, মানে এসি থাকলে পরে কি এদের গ্রুমিং যেটাকে বলে, হুম। গ্রুমিং কি ভালো হয়? না, গ্রুমিং তো আলাদা জিনিস। গ্রুমিং মানে তো এদের ড্রেস, এদের সাজানো গোছানো, সেগুলো না, ফারের কোটটা অনেক সময় যেমন বড় বড় এই সেক্ষেত্রে হাস্কি ফারের যে কালার, এদেরও তো লোমই আছে গায়ে। এদের 1.5 বছর অবধি তোমার তো টাইম লাগে পুরো লোমটা এদের মাটি অব্দি যেতে। তার আচ্ছা। মধ্যে তো ওদের মোল্টিং এর কোনো ব্যাপার নেই। জাস্ট লাইক দিস ওয়ান। হুম। এটা এখন এজ কত? কারণ কোনটা? এই যে জেঠু যার গায়ে হাত বোলাচ্ছে, যে হিটে আছে। মিমি মিমি? মিমি প্রেগনেন্ট। এর 2 বছর 2 বছর 22 মাস বয়স। আচ্ছা, হুম। তুমি মোটামুটি ভাবে কতদিন অন্তর অন্তর তুমি এটা করাও, মানে একটা ফিমেলকে হিটে আনাচ্ছ বা তারা হয়? আমার মোটামুটি ধরো এর কি পাইপলাইন আছে? নতুন ফিমেল হলে পরপর 2টো হিটে বাচ্চা নেওয়া হয়, 3rd হিটে তাদেরকে স্টপ করা হয়। পুরোপুরি আজীবনের জন্য স্টপ? না 6 মাস। 6 মাসের জন্য? হ্যাঁ, 6 মাসে আর বাচ্চা নেওয়া হবে না, আবার নেক্সট ইয়ারে তার বাচ্চা নেওয়া হবে। মানে তো 2টো বাচ্চা নেওয়ার পরে এক এবার বছর আমার পরে জানতে যাচ্ছে। হবে যে এই যে তোমার যে অনেকে বলে যে আমি ম্যাক্সিমাম অনেকের বাড়িতে আমি করেছি, গেছি, ভিজিট করেছি, এবং তারা বলে যে আমি 2টো নেওয়ার পর এটা রিটায়ারমেন্ট করে দিলাম, আদার না হবে না। না, মানে না, ওটা এইটা কি কোনোভাবে কি মানে জানি না। প্র্যাকটিক্যাল নাকি না? আমি আমার কোনো আইডিয়া নেই এই ব্যাপার নিয়ে। আমি জানি যে মোটামুটি 6 বছর 7 বছর অবধি তুমি একটা সেটজুট থেকে বা যে কোনো ডগের থেকে তুমি একটা বাচ্চা নিতে পারো, যদি তার হেলথটাকে তুমি ঠিকঠাক মতন মেনটেন করো। হেলথ তোমার মানে মেনটেন থাকবে যদি পাপ্পি মিলিং এর জায়গায় না আসে? পাপ্পি মিলার মানে তাহলে কি, এবার পাপ্পি মিলানের আমাকে ব্যাপারটা কখন শুরু হয়? পার্ট যে সদ্য হলো তার ঠিক পরে আবার সে তাকে হিটে আনিয়ে দিল, না ইটস কল পাপ্পি মিলিং, রাইট? হিটে তো আসবেই। হ্যাঁ, হিটে তো আসবে। হিটে আসবে প্রত্যেক 6 মাসে 6.5 মাসে এরা হিটে আসবে। হুম। এবার 2টো লিটার নেওয়ার পরে ধরো আমার রানী কোথায়, রানীকে দাও, একে দিয়ে তোমাকে আমি বোঝাই। আচ্ছা, এইখানে একটা জিনিস তুমি, আর একটা জিনিস তোমাকে আমি আরেকটু বলে দিই। এই ভিতরেই আরেকটা জিনিস আছে, সেটাকে বলে বিসিএস, বডি কন্ডিশন স্কোর। ঠিক আছে, এটা শুধু মানে ব্রিডারদের ক্ষেত্রেও কাজে লাগে না, এটা যারা ইয়ে নিচ্ছে, কুকুর যারা পুষছেন তাদের ক্ষেত্রেও কাজে লাগবে। হুম, ঠিক আছে, বিসিএসটা কি? বিসিএসটা হলো বডি কন্ডিশন স্কোর। ঠিক আছে, এদের একটা স্কোর হয়, সেখানে কিছু নেগেটিভ থাকে, কিছু নর্মাল থাকে, কিছু তার উপরে থাকে। তো বিসিএস এ আমরা যেটা দেখি সেটা হলো তোমার মোটামুটি 4.5 থেকে 5-এর মধ্যে যদি বডি স্কোর থাকে, তাহলে সেটা সব থেকে ভালো কন্ডিশন। সেটা আমার এটার ধরো লাস্ট বাচ্চা নেমেছে 2 লিটারের পরে, মাঝখানে 1 লিটারে স্টপ করা হয়েছে। ঠিক আছে, এরপরে যখন হিটে আসবে সেটা ওর, সেই হিটে ওর বাচ্চা নেওয়া হবে। আজকের দিনের বডি ওয়েট 7 কিলো 400 গ্রাম। ওকে। ঠিক আছে, এইবার তুমি নিজে এটাকে ফিল করতে পারো যে তুমি এর যদি বুকে এখানে হাত দাও, এখানটাতে হাত দিলে দেখবে যে এর রিবটা তুমি বুঝতে পারছো, কিন্তু হাত একটা দিলাম, লেয়ার আছে। হ্যাঁ, একটা মোটা দাঁড়াও, চামড়ার একটু লেয়ার আছে। মুখটা সরিয়ে দাও, আমি ধরতে পারছি না। হ্যাঁ, আছে। ঠিক আছে, রিবটা কিন্তু প্রমিনেন্ট বোঝা যাচ্ছে না, কিন্তু অনুভব করা যাচ্ছে যে রিব আচ্ছা, আছে, হ্যাঁ, কিন্তু আছে, ঠিক, উপরে ঠিক। একটা মাংসের লেয়ার, একটা মাংসের চর্বির লেয়ার আছে। আছে। অতটা নয় যতটা মানে একটা রোগা পাতলা হলে রোগা যেমন পাতলা। হাড় পাজরা বেরিয়ে যাওয়ার মতো যেমন কন্ডিশন, সেরকম নয়। এবার এর বডির এখানে দেখো একটা কার্ভ আছে, এই কার্ভটা এটা কি নষ্ট হয়ে যায়? না নষ্ট না। এই আমি বলছি বিসিএসটাকে ফলো করার জন্য, যেটা অন্যের মানে অন্য যারা পেট প্যারেন্ট আছে তাদেরও এটা কাজে লাগবে। বিসিএসটা ইয়ে করলে পেটটা ঢোকা নয়, কিন্তু আবার ফোলাও নয়। ওকে, মানে এটা যে ঠিকঠাক কন্ডিশনে। হ্যাঁ, তো সেইগুলো তোমার বডি স্কোর আছে 5.5-এর কাছাকাছি। এই যে তোমার যে টোটাল যে স্কোরটা তুমি বললে, এটাকে করে কোথায়, কে এটা করিয়ে দেয়? এটা নিজেরাই তোমরা এটা নিজেরাই করতে বুঝতে হয়, পারো? এটা নিজেরাই করতে হয়। আমি তো ধরো এবার যদি কেউ ধরে নেন, এখানে ধরো একটা কুকুর নিয়ে দেখা গেল পুরো পেটটার একদম ঢোকা। হ্যাঁ, ঠিক আছে, সেক্ষেত্রে ও তাহলে বিসিএস কম হবে, কেন ও আন্ডার ওয়েট আছে বা ওর বডি ক্যারি করতে পারবে না বাচ্চাকে। আচ্ছা, এবার এর যদি বডি স্কোরটা ঠিক থাকে, বডি কন্ডিশন স্কোরটা যদি ঠিক থাকে, তাহলে সেক্ষেত্রে ও ক্যারি করতে পারবে। ওকে। এই তাহলে হচ্ছে কি এটা তোমার তো হেলথ কন্ডিশনটা আমি বললাম। এবার আবার অনেক ক্ষেত্রে কি হয়, ধরো কারোর ওজন বেশি, কারোর ওজন কম। এর ওজন যেমন 7 কিলো 400, তেমনি এর ওজন 6 কিলো 300।
এবার আচ্ছা। এর তোমাকে বিসিএসটা দেখাই, দেখো পুরো জগদ্দল পাথরের মতন ভারী লাগছে। এ কি প্রেগনেন্ট আছে তো? না প্রেগনেন্ট না, এই বাচ্চা নেওয়ার জন্য রেডি হচ্ছে, ধরো হিটে হিটে আছে, হিটে চলে এবার আসবে। তুমি এখানে হাত দাও, এখানে রিবটা অনুভব করতে পারবে, কিন্তু রোগা নয়। রিপ কিন্তু অতটাও রিব। মনে হচ্ছে না। সেটাই, হ্যাঁ, হালকা হচ্ছে, অনুভব করতে হালকা পারবে, কিন্তু অনুভব মোটা হচ্ছে। না। হচ্ছে এখানে পেটটা- এখানে জোরে একটু যদি করি। পেটটা ঢোকে নেই। এই এই যে দেখো একটা অ্যাঙ্গুলার প্যাটার্ন আছে, আচ্ছা। ঠিক আছে, এই এই অ্যাঙ্গুলার একটা প্যাটার্ন আছে হুম এখানটা, হুম। এটা চওড়া, এটা চওড়া, এটা একদম সমান, কিন্তু পেটটা ভিতরে একদম ঢুকে নেই, মানে একদম পাঞ্চ হয়ে নেই যে কমজোর বা কোনো জিনিস বলা যাবে। তো এইগুলো যদি আমরা মেনটেন করি, মানে ধান ভান্তে শিবের গীত হয়ে গেল, এগুলো যদি আমরা মেনটেন করি তাহলে সেক্ষেত্রে আর কোনো অসুবিধা হবে না। কি হলো, ওটা কোনো ব্যাপার না। ও পায়ে পটি লেগে রয়েছে, তাই দেখছো? পায়ে কেন, প্যান্টও তোমার পটি লেগে আছে। ওসব কিছু ব্যাপার না গো, নামিয়ে সারাদিনে দাও। কত লাগছে। যাই হোক, আচ্ছা দাদা, তো এবার তো আমার কিছুটা পরিমাণে ক্লিয়ার করাতে পারলাম বন্ধুদেরকে। তো আমি একটা জিনিস জানবো যে এই যে টিয়ার স্টেইন গুলো যেগুলো হয়, মানে চোখের নিচে যে কালো দাগ থাকে, এইগুলোকে ক্লিন আপ করার কি টিয়ার উপায়? স্টেনে জেনারেলি সাদা, যাদের এই ফেস গুলো হয় না, এখানে এই সাদাতে, এগুলোতে তোমার কোথায় দেখাও আহ, দেখি একটুখানি ক্যামেরার এই সামনে এদের আনো। হবে না, এদের তো এখনো বাচ্চা তো। বাচ্চাগুলো। হ্যাঁ, এটাতে এখনো এদের টিয়ার স্টেন আসেনি। টিয়ার স্টেন বেসিক্যালি আসে চোখের যে জলটা বেরোয়, সেটা দুটো কারণ আছে। একটা, যদি এদের যেখানে একটা ডাক্ট থাকে যেটা দিয়ে নাক দিয়ে জলটা বেরিয়ে যায়, হ্যাঁ। সেটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে এক্সেসিভ ওয়াটার যেটা হয় চোখে, সেটা বেরিয়ে এসে ভিজে যাচ্ছে। আর নইলে ভিজে গিয়ে সেটা জমতে জমতে সেটা লাল হয়ে যায় বা কালো হয়ে যায়। আর নইলে যেটা হয় সেটা হলো যে ওদের চোখের জলের মধ্যে তোমার প্রোটিনের পরিমাণটা খুব বেশি, যে কারণের জন্য চোখ লাল হচ্ছে। সেক্ষেত্রে হলে কি হবে, যদি প্রোটিনের জন্য হয় সেক্ষেত্রে ফুডটা অবশ্যই চেঞ্জ করতে হবে। হোম ফুডে যাওয়া এই জন্যই সব থেকে ভালো, যে আপনি যে ফুডটা দেবেন তাকে ওদের এই ধরনের প্রবলেম গুলো আসবে না, অ্যালার্জিক কন্ডিশন গুলো আসবে না। ওকে। আর টিয়ার স্টেন মোছার জন্য সেক্ষেত্রে প্রত্যেক দিনের একটা গ্রুমিং ওকে করতে হবে, মানে চোখটাই ভালো বারবার করে মুছিয়ে রাখতে হবে, দিনে 2-3 বার করে চোখটা মুছিয়ে রাখতে হবে, যাতে এখানে কোনো টিয়ার প্যাচ না জমে। আচ্ছা, আরেকটা এবার প্রশ্ন লাস্ট করে আমি ফাইনাল এবার ক্লোজ করলাম। আমার সমস্ত ইনফরমেশন গুলো আমি যার জন্য আসা নিয়েও নিচ্ছি। এন্ড আপে খালি জানতে চাইছি যে কতদিন অন্তর স্নান করানো দরকার? মাসে 2বার। মাসে 2বার? এরপরে তোমার বলতে চাও যে এদের গায়ে কোনো সেভাবে গন্ধ ফন্ধ হবে না? না না, কেন বন্ধ হবে? কোনো সেন্ট বা কিছু কোনো? না, পারফিউম খুব বেশি ইউজ করা উচিত নয়। কোনো তুমি লাইট করো? করি কখনো কখনো, মানে আচ্ছা। সেটা না করার মতো নেই। মানে একটা কিনেছিলাম, সেটা এখন আমার চলছে। ওকে। ব্র্যান্ড নেম বলবো না, তবে ব্র্যান্ড নেম না বলাই ভালো। লাইট, খুবই লাইট মাইল্ড পারফিউম যেগুলো আছে সেগুলো ইউজ করা উচিত। আচ্ছা, কোনো উগ্র গন্ধ ইউজ করা উচিত না এদের জন্য। যে কোনো পরিস্থিতিতেই যেন আমি তুমি যে যেন কোনো- এরকমই থাকো, যাতে প্রপার যেন ওয়েতে সবাই যেন ন্যায্যটা পায়। দেখো, এক তো আমি সিরজু ছাড়া অন্য কিছু ব্রিড করবো না, ওকে। ঠিক আছে? তো তোমার কাছে এখন কোনো ব্রিডই তুমি নেই? না, না। সিরজু ছাড়া অন্য কোনো ব্রিড করবো না। সিরজু ওই জন্যই নাম রাখা আছে সিরজু এম্পায়ার, আমার ক্যানেলের নাম। ওকে। আর এই যে তোমাকে দেখিয়ে দিয়েছি সিরজু এম্পায়ারের কিং, আর এই যে কুইন। কুইন পেছনে আছে, কুইন এখন অলরেডি। এদিকে আয় রানী, চলে আয়, এপাশে চলে আয়, আমার কাছে আয়। এই যে এবার দামের ব্যাপার নিয়ে আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই। বলো। মানে ঘটনা হয়েছে যে এই যে সবাই যে 99 একটা 9 যে একটা মানে অফার দেয়, 1 টাকা হলে কি মানে সেক্ষেত্রে কি মানে আমি বেশি জানি হয়ে না, যায় না? যেটা ট্যাক্স আমি ট্যাক্স জানতাম দিতে যে হয়? বাটার শোরুমের রেটটা থাকছে 349 টাকা, 499 টাকা, এই ধরনের রেট গুলো। 1 টাকা বাড়ালে হয়তো তাদের ট্যাক্স দিতে হতে পারে, তবে আমার ট্যাক্স দিতে হয় না, আমার মোটামুটি রাউন্ড ফিগারেই থাকে যে দামটা। এগুলো একটা হাস্যকর জিনিস। 999 টাকা, 4,999 টাকা, 7,999 টাকা, 8,900, আরে বাবা 9,000 বললে কি অসুবিধা আছে? বলেই দেখো না, 9,000 কি অসুবিধা আছে? কিছু অসুবিধা হবে ওতে? এই ধরনের গেমিক চিমিক চমক দিয়ে কোনো লাভ নেই তো। আলটিমেটলি যে 8,999 টাকা বা 9,000, 14,355 টাকা দাম বলছে, সে বেচবে কত? 355-তে বেচবে কি? সে তো বার্গেনিং তো হবেই, সে জানে যে বার্গেনিং হবে, তাহলে 12,000-এ দেবে, 13,000-এ দেবে। ওই ট্যাগটা মেরে আমার লাভটা কি হচ্ছে ওখানে?
এটা একটা হাস্যকর ব্যাপার। এটা চলো ঠিক আছে, যার যেমন মেন্টালিটি সে নিজের মেন্টালিটি নিয়ে কাজ করে। না, এটা একটা বড় অদ্ভুত আমার লাগে যে না, অনেক আমারও জায়গায় লাগে, দেখি আমারও লাগে। যে 999 199, ঠিক আছে, এইগুলোতে মানে 1 টাকার জন্য কি এমন ফারাক হয়, মানে ইটস আ ভেরি ট্রিকি, মানে না নো, যে 1 টাকা বাড়লে কি ট্যাক্স কি বেড়ে যায় তাতে? আবার আজ অব্দি তো আমি জানি না যে ডগ সেলিং করে কেউ ট্যাক্স দিচ্ছে কিনা। আমিও জানি না, বাট এইগুলো একটুখানি যে স্টিকার গুলো দেখতে পাই থাম্বনেলে, এটা একটু অদ্ভুত টাইপের সেটাই তো লাগে। আমি তোমাকে বললাম যে মানুষ বার্গেনিং করবে, এটা জানে যে বার্গেনিং করাটা একটা মানুষের ধর্ম। চলো ঠিক আছে, সে 1000 টাকা কমাক, 500 টাকা কমাক, কিন্তু এই যে 99 49 দেখে সে কি ওই রেটেই বিক্রি করছে? এটা তো বাটার দোকানে হয় যে 399 টাকা মানে 399 টাকা, 1 টাকাও কম না ওখান থেকে। তো এবার দামে চলে আসি। আমি জানতে চাইছিলাম যে এই যে 12টা বেবি আছে আপনার কাছে রাইট নাও, হুম। তো আপনি কেমন এটার প্রাইস ফিক্স করেছেন? মোটামুটি আমার যা থাকে দাম তাই 20 আপ, 20 আপ? অলওয়েজ Okay. 20 আপ থেকে আমার 30 এর মধ্যে আমার কাছে সবই আছে। তো অন টেবিল যে নেগোশিয়েবল অনেকে করতে চায়, সেক্ষেত্রে Negotiable করার আমার আপনাদের কাছে কোনো মধ্যে জায়গা অনেকেই নেই, বলে আমি যে বলেই আমরা দিয়েছি। ভালো একটা পেট প্যারেন্ট না হলে আমরা দেবো না। না না, তো আমার ভালো কাছে পেট সেটা প্যারেন্ট না না হলে কি? ভালো পেট প্যারেন্ট অবশ্যই সে হবে যে এতটা দাম দিয়ে বাচ্চা কিনবে। হাফে দিয়ে দেবেন তখন? না না না, আমি সেটা দাম বুঝি না। একই রাখবেন? দাম একই থাকবে, ভালো পেট প্যারেন্ট না হলে এত দাম দিয়ে কেউ বাচ্চা কিনবে না। মানে যারা খারাপ পেট প্যারেন্ট হবে তাদেরকে বিক্রি করবেন না? তারা এই বাচ্চা কিনবে না, তারা অন্য বাচ্চা কিনবে, তারা সস্তার বাচ্চা কিনবে, সস্তার বাচ্চা কিনবে। কিন্তু যারা ভালো পেট প্যারেন্ট তারাও ভালো পেট প্যারেন্ট অবশ্যই, কিন্তু সবাই তো আর সমানভাবে ভালো হয় না, ভালোরও তো একটা লিমিটেশন আছে। সো রাইট নাও আমি এখন জানতে পারলাম দাদার কাছে যে বেবি গুলো আছে, বাহ, এটা অপূর্ব একটা, মানে আমি দেখতে পেলাম। আমি যে কোথায় দাঁড়াবো, দাঁড়িয়ে থেকে আমি ভিডিওটা করবো আমি সেটা বুঝতে পারছি না, মানে প্রচুর এরা দুরন্ত, দেখো। এত পরিমাণে ছোটাছুটি করছে। প্রচুর দুরন্ত। আমার পিকলো অনেক শান্ত, এই রানীর অবস্থা দেখো, এই তো একদম উঠেই পড়েছে। আর এসব আরেকজন আমাকে আছে। ঘিরে রেখেছে এই যে। থ্যাংক ইউ আমাদের এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য। সো লাস্টলি আপ টু ইউ, তুমি যদি কিছু মানে বলতে চাও বন্ধুদের উদ্দেশ্যে যারা পেট প্যারেন্ট আগামীতে হতে চলছে। আমার একটাই বলার কথা থাকে যে কুকুরকে কুকুর হিসেবে পালন করুন, তাহলে কুকুর ভালো থাকবে, কুকুরকে মানুষ করতে যাবেন না। নাইস, থ্যাংক ইউ। তো আবার দেখা হবে, টাটা বৌদি, টাটা, আবার দেখা হবে, টাটা। এই আসতে আমার চারিদিকে পুরো পড়া সংসার একদম তাই, সামনে পিছনে তোমাকে যেভাবে মানে ঘুরে ঘুরে যাচ্ছে। সব ছাড়া রয়েছে, সব পিছনে সামনে সব রয়েছে। খুব ভালো লাগে যে তোমার কাছে আসলে পরে না সব জিনিস ছাড়া থাকে, কোনো আমার বেড ছাড়াই বদ্ধ থাকে না। এমন ছাড়াই থাকে, বরঞ্চ ওই বাচ্চাগুলো ছাড়া থাকে, আমি বড়গুলোকে এখন আমাকে আটকে রাখতে হয় ওই যাতে ওদের সঙ্গে হামলা না করে। হামলা করে মানে খেলবে এদের সাথে, এবার এরা তো এখন এদের সঙ্গে খেলার মতন বয়স হয়নি। বুঝেছি। আমার সব ছাড়াই থাকে। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ।